স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, আমরা টার্মের আগে যেটা শুরু করেছিলাম সেখান থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা লাস্ট ক্লাসগুলোতে আমরা ফোর্স কনভেকশন নিয়ে মেনলি কথা বলেছি। সেক্ষেত্রে আমরা কতগুলো ইকুয়েশন লিখেছিলাম, এম্পিরিক্যাল ইকুয়েশন। হ্যাঁ, সেখানে নাসেল নাম্বার একটা ইস্যু ছিল, নাসেল নাম্বার সাথে রেনল্ডস নাম্বার, প্যান্ডেল নাম্বার, এগুলো আমরা কথা বলেছি। সাথে কত লাস্ট ক্লাসে আমরা অঙ্কও করেছিলাম। সেক্ষেত্রে আমরা আজকে যেটা লাস্ট ক্লাসে আমরা এখানে স্ক্রিন ফ্রিকশন নিয়ে হিট ট্রান্সফার সাথে রিলেটেড একটা ইকুয়েশন আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছি। তোমাদের মনে আছে এখানে যে স্ক্রিন ফ্রিকশন কোএফিশিয়েন্ট CFX, যেটা এটা লোকাল স্ক্রিন ফ্রিকশন কোএফিশিয়েন্ট ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 0.332 ইনটু রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার মাইনাস হাফ। রেনল্ডস নাম্বারটা এটা হচ্ছে লোকাল, এটাও যদি লোকাল হয় তাহলে এই যে স্ক্রিন ফ্রিকশন সেটাও লোকাল ছিল, সেই হিসেবে লোকাল। এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। তার সাথে আমরা স্ট্যান্ডার্ড নাম্বার দেখেছিলাম, যে স্ট্যান্ডার্ড নাম্বারের সাথে কি সম্পর্ক। সেটা স্ট্যান্ডার্ড নাম্বারটা ছিল যেমন রেশিও অফ দ্য হিট ট্রান্সফার টু দ্য ফ্লুইড টু দ্য থার্মাল ক্যাপাসিটি অফ দ্য ফ্লুইড। তার মানে ফ্লুইডে যে থার্মাল ক্যাপাসিটি আছে তার সাথে কার তুলনা, ফ্লুইডটা কি পরিমাণ হিট ট্রান্সফার করছে তার তুলনা, এই দুটো রেশিও বলা হচ্ছিল স্ট্যান্ডার্ড নাম্বার। তার সাথে আমরা এই ইকুয়েশনটা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে স্ট্যান্ডার্ড নাম্বার ইজ ইকুয়ালস টু বা লোকাল যেটা 0.332 ইনটু প্যান্ডেল নাম্বার টু দ্য মাইনাস 2/3 ইনটু রেনল্ডস নাম্বার টু দ্য হাফ। এই সূত্রটা আমরা দেখেছিলাম। তারপরে আমরা লাস্ট ক্লাসে এখানে শেষ করে আমরা বলেছিলাম যে আমরা আজকে এখান থেকে শুরু করব। আমরা আজকে এখান থেকে শুরু করবো, সেটা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসগুলো বন্ধু যা পড়েছি একটু খেয়াল করে দেখো। আমরা মেনলি সারফেসের উপর দিয়ে যখন ফ্লুইড ফ্লো হচ্ছে সেটা, তার মানে আমার এক্সটার্নাল ফ্লো আমরা যেটা বলছি। আমরা ফ্লুইড ফ্লো যখন বলি তখন দুই ধরনের ফ্লুইড ফ্লো হয়, একটা হচ্ছে ইন্টারনাল ফ্লো আর একটা হচ্ছে এক্সটার্নাল ফ্লো। তো মনে করো তোমার বিল্ডিং এর চারপাশ দিয়ে বাতাস চলে, এটা হচ্ছে এক্সটার্নাল ফ্লো। একটা গাড়ির চারপাশ দিয়ে বাতাস চলে যাচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্লো। পাইপের উপর দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ফ্লো। আর হচ্ছে ইন্টারনাল ফ্লো, এটা মানে একটা পাইপের মধ্যে দিয়ে বা টিউবের মধ্যে দিয়ে যখন ফ্লুইড ফ্লো করছে তখন হচ্ছে ইন্টারনাল। তোমার বাসায় যে গ্যাসের লাইন, পানির লাইন, এই ধরনের যখন হিট ফ্লো করে, আমরা যখন বয়লারের মধ্যে চিন্তা করি যে ওয়াটার টিউব বয়লার, ফায়ার টিউব বয়লার, এই ধরনের যে ইস্যুগুলো আছে তখন আমাদের এরকম ইন্টারনাল কিছু ইস্যু চলে আসে। হ্যাঁ, সবসময় এক্সটার্নাল হবে যে তা না। আমরা আজকে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে ল্যামিনার ফ্লো। হ্যাঁ, টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্টারনাল ফ্লো কিন্তু ল্যামিনার, মানে এই পাইপের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করবে, টিউবের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করবে, ল্যামিনার ফ্লো। হ্যাঁ, তার জন্য আমরা হিট ট্রান্সফারটা দেখবো। তার পরবর্তীতে আমরা টার্বুলেন্টও দেখবো, দুটো দেখবো আর কি। তো এখানে এই যে আজকে যে টপিকসটা, এটা আমি আসলে ডিটেলস বলতে চাচ্ছি না, কারণ এটা তোমাদের 3-1-এ পড়ে আসা। আমি এখানে যে ছবিটা দিয়েছি সেই ইকুয়েশনটা আছে যেখানে, এগুলো পুরোটাই 3-1-এ তোমার হেজের প্রসেস ইকুয়েশন যেটা, সেটা তোমরা পড়ে আসছো ফ্লুইড ফ্রিকশনের সাথে। ঠিক আছে, 32 মিউ VL বাই ডি স্কয়ার যেটা ছিল সেই সূত্র তোমরা পড়ে আসছো। ঠিক আছে, সো আমরা যদি তারপরে ওয়েটিং স্যার কয়েকজন ওয়েট করতেছিল স্যার। করছে ডিসপ্লে করলো না কেন? হ্যাঁ, ঠিক আছে। আসছে সবাই ওয়েটিং রুম থেকে? আমি একটু ক্লিয়ার করে নেব। ওকে, সো আমরা এই পাইপের ফ্লো আমরা এটা দেখাবো, খুব সংক্ষেপে আমি দেখাবো, কারণ আমি বললাম এটা তোমাদের 3-1-এ তোমরা পড়ে আসো ফ্লুইড মেকানিক্সে। তো সেই ক্ষেত্রে একটু বই খুললেই তোমরা আবার পেয়ে যাবে। তো এখানে এই একটা পাইপের আমরা যেটা দেখি সেটা হচ্ছে লেন্থ হচ্ছে dx, হ্যাঁ, এবং তোমার লেন্থ হচ্ছে dx, আর এর ডায়ামিটার হচ্ছে r, এবং তার সাথে আমরা থিকনেস ধরেছি মিনিমাম একটা থিকনেসের একটা ফ্লুইডের একটা, সেটা হচ্ছে dr। হ্যাঁ, এবং এর মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করছে, তার মধ্যে দিয়ে ফ্লুইড যখন ফ্লো করে আমরা এখানে তার একটা হিট ট্রান্সফার যদি ধরি তাহলে কি পরিমাণ হিট নিয়ে এসে ঢুকলো, একইভাবে কি পরিমাণ হিট নিয়ে এসে এখান থেকে বের হয়ে যাবে, সেটার একটা হিসাব করে আমরা এই ইকুয়েশনটা যেটা আছে, প্রথম যে ইকুয়েশনটা ব্যালেন্সিং দ্য প্রেসার ফোর্স অ্যান্ড ভিসকাস শিয়ার ফোর্স, ফ্লুইড এই পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে, মানে ইনলেট থেকে আউটলেটে যাওয়ার সময় তার এনার্জি ব্যালেন্সটা যদি আমরা দেখি তাহলে এই সূত্রটা আসে। এটা ফ্লুইড মেকানিক্স বইয়ে হুবহু এইভাবে আছে। সো পাই আর স্কয়ার ডিপি, মানে প্রেসার ডিফারেন্স, এটা heat equals to tau shear stress into twice pi r into dx area. So pressure force এটা হচ্ছে shear stress এর থেকে। হ্যাঁ, এটা ইকুয়াল টু লেখা যায় যে twice pi r, and tau এর জায়গায় লেখা যায় যে del u by del r। ঠিক আছে, mu ইনটু। সো এখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে এই নিচের লাইনটা du equals to 1 by twice mu r dp by dx into dr, এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করতে থাকো, হ্যাঁ, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে u পাবা, আর u equals to 1 by 4 mu dp by dx into r square plus constant। এখানে তুমি যদি বাউন্ডারি কন্ডিশন বসাও তাহলে সেক্ষেত্রে কনস্ট্যান্টের মান আমরা বের করে আমরা বসাতে পারবো। আলটিমেটলি এই ইকুয়েশনটা আসে equals to 1 by 4 mu dp by dx
ইন্টু আর স্কোয়ার মাইনাস আর নট স্কোয়ার। আর হচ্ছে যে কোনো পয়েন্টে, আর আর নট হচ্ছে তোমার আউটার রেডিয়াস। সেন্টার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশন থেকে বসিয়ে যেটা পাবো সেটা হচ্ছে ইউ নট ইকুয়ালস টু মাইনাস আর নট স্কোয়ার বাই 4 মিউ ইন্টু ডি2 বাই ডিএক্স। এই ইকুয়েশনটা আসে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, সেন্টার লাইনে ম্যাক্সিমাম ভেলোসিটি থাকে এটা। তো এই ইকুয়েশন থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফাইনালি এই ধরনের একটা ইকুয়েশন আসে, ইউ বাই ইউ নট স্কোয়ার, আচ্ছা ইউ বাই ইউ নট ইকুয়ালস টু 1 মাইনাস আর স্কোয়ার বাই আর নট স্কোয়ার। এই ইকুয়েশনটা আমাদের 3-1 এর ইকুয়েশনটাই আমরা এবার এখানে লিখেছি। এটা হচ্ছে প্যারাবোলিক প্রোফাইল। তোমরা ভেলোসিটি যে প্রোফাইল দেখো টিউবের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো যখন করে তখন তার সেন্টারে ভেলোসিটি বেশি ম্যাক্সিমাম, এবং সেন্টার থেকে তুমি যদি ওয়ালের দিকে যেতে থাকো তার ভেলোসিটি গ্র্যাজুয়ালি কম, এবং ওয়ালে ভেলোসিটি আলটিমেটলি জিরো। হ্যাঁ, ওয়ালে আলটিমেটলি মানে এই আর এর মান যখন জিরো হবে তার মানে ভেলোসিটি জিরো হয়ে যাবে। ঠিক আছে, আর এর মান যখন জিরো হবে, আর এর মান জিরো মানে ওয়াল। হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ভেলোসিটি জিরো পেয়ে যাবো। এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাই। এটা হচ্ছে প্যারাবোলিক প্রোফাইল, এটা হচ্ছে আমাদের ফ্লুইডের প্যারাবোলিক প্রোফাইল। ঠিক আছে, ল্যামিনার ফ্লোর জন্য আমরা যেটা করছি। হ্যাঁ, তোমরা ফ্লুইড ইয়েতে লিওয়ানে যেটা করে আসছো, এরপরে আরেকটা অংশ ছিল সেটা হচ্ছে প্রেসার ডিফারেন্স, এবং সেই প্রেসার ডিফারেন্সের পর থেকে তোমরা করেছো সেটা হচ্ছে তোমার এনার্জি লস যেটা। ঠিক আছে, আমরা কি কারণে এনার্জি লস হচ্ছে সেই এনার্জি লসটা করে দিই, হেড লস যেটা তোমরা করে আসছো ফ্লুইড মেকানিক্স। এটা আমাদের আগের পড়া, সেজন্য আমি এটা ডিটেলসে গেলাম না। আমরা এখান থেকে যদি শুরু করি হিট ট্রান্সফার প্রসেস, আমরা এখানে দুটো কন্ডিশন হতে পারে। হ্যাঁ, আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছি যে দুটো কন্ডিশন আমাদের সবসময় প্র্যাকটিক্যালি যখন আমরা ক্লাসগুলো দুটো কন্ডিশন করে, একটা হচ্ছে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, আর হচ্ছে কনস্ট্যান্ট সারফেস টেম্পারেচার। তার মানে তুমি যখন কোনো হিট ফ্লো করছে, তুমি আইদার তোমাকে ধরে নিতে হবে যে সারফেসের টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট, তাহলে কি করবে হিট ট্রান্সফার হচ্ছে। আরেকটা হতে পারে আমি হিট ফ্লাক্সটা কনস্ট্যান্ট করে দিলাম, হিট সোর্স থেকে যে হিটটা আসছে সেই হিটটাকে আমি কনস্ট্যান্ট করে দিচ্ছি, তার উপরে বেসিস করে আমি হিট ট্রান্সফারটা। দুটো কেস হতে পারে সবসময়, এটা মনে রাখবে, দুটো কেস হবে সবসময়। একটা হচ্ছে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার। ঠিক আছে, আমরা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স। সো হিট ফ্লাক্সে যদি আমরা দেখি, যদি হিট ফ্লাক্স হয় তার মানে হিট ফ্লাক্স যেহেতু কনস্ট্যান্ট, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এক্স অক্ষ বরাবর তার কোনো গ্রেডিয়েন্ট হবে, কারণ যেহেতু এটা কনস্ট্যান্ট তার ডিফারেন্সিয়েট করলে এটা জিরো হবে। তাহলে আমরা ডি কিউ ডব্লিউ মানে ওয়াল থেকে যে পরিমাণ হিটটা যাচ্ছে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, সেটা কনস্ট্যান্ট বলে আমরা এই বিষয়টা লিখতে পারি। এখন হিট ফ্লো কন্ডাক্টেড ইনটু দ্য অ্যানুলার এলিমেন্ট। এখন তুমি যখন পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লুইড ফ্লো করবে, সাপোজ মনে করো একটা স্টিম ফ্লো করছে, আমরা স্টিম টারবাইনের জন্য বা স্টিম জেনারেটর থেকে যখন হিটটা যাবে, ফ্লোটা যাবে, স্টিম যদি ফ্লো করে পাইপের মধ্যে দিয়ে, তখন দু ধরনের কেস হবে এট দ্য সেম টাইম। একটা হচ্ছে হিটটা তোমার রেডিয়ালি যাবে, রেডিয়ালি গিয়ে সে ওয়ালের সারফেস দিয়ে সে ওয়াল থেকে এটা এনভায়রনমেন্টে চলে যাবে, যেখানে আমরা ওই যে ক্রিটিক্যাল থিকনেস সহ আনুষঙ্গিক বিভিন্ন কথা বলেছি। এটা একটা কেস। আরেকটা জিনিস হবে যে এটা কনভেক্টিভ হবে, একটা হচ্ছে এখানে কনভেক্টিভ হবে, কনভেক্টিভ হিট ট্রান্সফার হবে, এবং একটা সেম টাইম এখানে কন্ডাকশন হবে। হিটটা যখন ট্রান্সফার হচ্ছে দুটো মোডে হবে, কন্ডাকশনের মোডে হবে, কনভেকশন মোডে হবে। সো আমরা প্রথমে যদি আসি হিট ফ্লো কন্ডাক্টেড ইনটু দ্য অ্যানুলার এলিমেন্ট, মানে রেডিয়ালি যেটা যাচ্ছে সেটা যদি আমরা ধরি তাহলে সেটা হচ্ছে ডি কিউ আর, হিট ফ্লাক্স যেটা আছে হিটটা রেডিয়াল বরাবর যাচ্ছে, যেটা ইকুয়ালস টু কে এ ডেল টি বাই ডেল এক্স। আমরা সেইখান থেকে এই 1 নম্বর ইকুয়েশনটা লিখতে পারি যে কে টুয়াইস বাই আর ডিএক্স ডেল টি বাই ডেল আর। এই জায়গা থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি। আবার এই কন্ডাকশনের মাধ্যমে হিট কিছু বের হয়ে চলে যাবে, ওয়াল দিয়ে বের হয়ে চলে যাবে আউটার মানে অ্যাম্বিয়েন্টে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই আর পরিমাণ ডি আর পরিমাণ যখন বাড়বে, সেই ক্ষেত্রে এই রেডিয়ালি যেটা চলে যাচ্ছে যে টুয়াইস বাই কে আর প্লাস ডি আর, এই রেডিয়াসটা সে ক্রস করলো, এবং তার সাথে ডিএক্স, এবং এর সাথে আমরা ডেল টি বাই ডেল আর প্লাস ডেল স্কয়ার আর ডেল আর স্কয়ার টি আর। যেহেতু রেডিয়ালি যাচ্ছে হিট ট্রান্সফারটা, তার একটা সেকেন্ড ডেরিভেটিভ আমরা এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, এখান থেকে আমরা এই 2 নম্বর ইকুয়েশন পেলাম। তাহলে নেট যেটা হবে সেটা যে আমরা যদি বলি নেট কনভেক্টিভ হিট আউট, যেটা নেট কনভেক্টিভ হিট যদি আমরা ধরি সেটা হবে আবার যে কনভেকশনের মাধ্যমে যেটা যাবে সেটা হচ্ছে টুয়াইস বাই আর ডিআর রো ইউ সিপি ডেল টি বাই ডেল এক্স ইনটু ডিএক্স। তো এটা আমরা করে আসি, এটা হচ্ছে স্পেসিফিক হিট, আমার হিট ক্যাপাসিটি থেকে এটা আমরা নিয়ে আসছি। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা আমরা টোটাল কনভেক্টিভ হিট ট্রান্সফারকে আমরা ইজি ফর্মে এখানে লিখি। তাহলে 1 2 3 এগুলোকে আমি যদি সবগুলো যদি ব্যালেন্স করি, ব্যালেন্স করার পরে আমার যেটা আসবে সেটা হচ্ছে এনার্জি ব্যালেন্স যদি করি, তাহলে আলটিমেটলি এই ইকুয়েশনটা আমরা রো আর রো সিপি ইউ ডেল টি বাই ডেল এক্স ডিএক্স ডিআর, এটা তার সাথে হচ্ছে কে উপর থেকে আসছে, এটা ব্যালেন্স করলে যেখানে আসবে কে ইন্টু ডেল টি বাই ডেল আর প্লাস আর ইন্টু ডেল স্কয়ার আর ডেল স্কয়ার টি ডেল আর স্কয়ার ইন্টু ডিএক্স ডিআর। এই ইকুয়েশনটা আমার পাবে এনার্জি ব্যালেন্স। সো এই ইকুয়েশনটাকে আমি এখন যদি সলভ করা শুরু করি, সলভ করলে আগের মতোই আমরা যে ভেলোসিটি করেছি সেভাবে যদি আমি সলভ করা শুরু করি, তাহলে এই ইকুয়েশনটা প্রথমে আমরা পাবো 1 বাই ইউ আর
হ্যাঁ, ডেল বাই ডেল আর আর এইভাবে আমরা ইকুয়েশনটা পেয়ে যাবো। সো এখানে আমরা যদি ধরে নেই যে ডেল টি বাই ডেল আর ডেল এক্স, এটা আমরা ধরে নিয়েছি যে কনস্ট্যান্ট, কারণ যদি আমরা ধরে নেই যে we already assume that heat flux at the wall is constant, so the average fluid temperature must increase linearly with x. তার মানে আমার কার্সার যদি তুমি একটু খেয়াল করো, আমার যদি পানিটা এই পাইপটা যদি পাইপ হয়, এদিক থেকে যদি ডান দিক বাম দিক থেকে যদি ডান দিকে যেতে থাকে, আর আমি বলছি যে ওয়ালের হিট ফ্লাক্স কনস্ট্যান্ট, তার মানে এখান থেকে হিটটা ঢুকবে, একই পরিমাণ হিট ঢুকবে সব জায়গায় চারিদিকে। আমার কাজটা যদি খেয়াল করো, এদিক থেকে যা ঢুকবে ডান পাশে এসি দিক থেকেও একই পরিমাণ হিট পাইপের মধ্যে ঢুকছে, এদিকেও ডান দিকে যাচ্ছে। তার মানে কি, যে ফ্লুইডটা বাম দিক থেকে ঢুকলো, যেহেতু সে একই পরিমাণ হিট ফ্লাক্সটা ঢুকতেছে প্রত্যেকটা পয়েন্টে, তার মানে সে যত সামনের দিকে যাবে তার টেম্পারেচার বাড়ার কথা। সেটাই বলা হচ্ছে উই অলরেডি অ্যাজিউম হিট ফ্লাক্স অ্যাট ওয়াল is constant, so average fluid temperature must increase linearly with x, মানে লিনিয়ারলি বাড়বে, যেহেতু x অক্ষ বরাবর বাড়তেছে তার মানে টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, টেম্পারেচার বাড়বে। সো আমরা এখান থেকে লিখতে পারি যে ডেল টি বাই ডেল এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কারণ যেহেতু এটা লিনিয়ারলি বাড়বে তার মানে একটা কনস্ট্যান্ট হবে। তুমি যদি এক্স ওয়াই গ্রাফ প্লট করো, এক্স বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়ছে, এক্স বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়লো, ওয়াই অক্ষ টেম্পারেচার, এক্স অক্ষ আমার হচ্ছে ডিস্টেন্স বা লেন্থ। তাহলে কি হবে, এক্স বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়বে, তাহলে তুমি একটা স্ট্রেট লাইন পাবা, লিনিয়ারলি যেহেতু একটা স্ট্রেট লাইন পাবা। স্ট্রেট লাইন পেলে কি হবে, ঢাল পাবা, ঢাল মানে স্লোপ, মানে ওয়াই অক্ষ মানে ওয়াই বাই এক্স বা ডিওয়াই বাই ডিএক্স ঢাল পাবা। তার মানে টি ডেল টি বাই ডেল এক্স, এটা একটা ঢাল, তার মানে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। সেটা এখানে বলা হয়েছে যে যেহেতু টেম্পারেচারটা বাড়বে আমরা একটা কনস্ট্যান্ট পেয়ে যাবো এখানে। এখন আমরা যদি দিস মিনস দ্য টেম্পারেচার প্রোফাইল উইল বি সেম অ্যাট দ্য ভেরিয়াস এক্স পজিশন, এখানে আবার আরেকটা জিনিস মিন করে, দিস মিনস যেহেতু টেম্পারেচারটা বাড়তে থাকবে একইভাবে একটা লিনিয়ারলি, তার মানে এর যে প্রোফাইলটা আমরা পাবো, আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাব, মানে যেহেতু লিনিয়ারলি বাড়তেছে, এই যদি 2 গুণ বাড়ে তারপর একটা 3 গুণ বাড়তেছে, তারপরটা 4 গুণ বাড়তেছে, আমি যদি এক্স অক্ষ বরাবর যাই তার মানে প্রোফাইলটা সেম হবে। তার প্রত্যেকটা পয়েন্টের আমরা টেম্পারেচারের প্রোফাইল যেটা পাবো সেটা একই রকম হবে, প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচারের প্রোফাইল একই রকম হবে। সেটা এখানে বলা হয়েছে যেহেতু এটা লিনিয়ারলি বাড়বে, সেই ক্ষেত্রে আমরা এক্স পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে টেম্পারেচার বাড়বে। তার মানে আমি আবার একটু কথাটা একটু ক্লিয়ার করি এখানে, যে বাম পাশে মনে করো সাপোজ টেম্পারেচার 20 ডিগ্রিতে ঢুকলো, ওয়ালের ফ্রি হিট ফ্লাক্স আছে, তার মানে টেম্পারেচার বাড়বে। আমি ধরলাম যে প্রতি 1 মিটারে 1 ডিগ্রি বাড়বে, কথার কথা, তাহলে 20 থেকে 1 মিটার বাড়লো 21 হলো, 1 মিটারও বাড়লো 22, হ্যাঁ এটা 22 হলো, তারপর 23 হলো, এরকম হবে। তার মানে কি, এই যে বাড়লো, তার মানে এই যে এটা যদি বাড়ে এইভাবে একই লিনিয়ার প্রোফাইলে, তার নিচের সাইডে এই যে সেন্ট্রাল লাইনে যে পানি বা ফ্লুইড আছে তার যে টেম্পারেচার, তার একটু নিচে বা তার একটু করে যে ফ্লুইড আছে তারও কিন্তু ওই লিনিয়ারলি বাড়বে, লিনিয়ারলি বাড়বে। তার মানে কি, প্রত্যেকটা পয়েন্ট এক্স অক্ষের তুমি 2 সেন্টিমিটার সামনে গিয়ে তুমি যদি টেম্পারেচার প্রোফাইল নাও, সেটা যেরকম দেখতে হবে, আবার 4 সেন্টিমিটার সামনে গিয়ে তুমি যদি টেম্পারেচার প্রোফাইল দেখো, দেখতে একই রকম হবে, দেখতে একই রকম হবে, প্রোফাইলটা একই রকম, প্রোফাইলটা একই রকম হবে। সেটাই বলা হচ্ছে যে দিস মিনস দ্য টেম্পারেচার প্রোফাইল উইল বি সেম অ্যাট ভেরিয়াস এক্স পজিশন। তো আমরা এই বাউন্ডারি কন্ডিশনগুলো যদি ইমপ্লিমেন্ট করি এখানে, তাহলে আর কিছু যখন 0 মানে রেডিয়াস সেন্টারে, সেক্ষেত্রে আমরা ডেল টি বা ডেল আর এভাবে যদি সবগুলো বসাই, আলটিমেটলি আমরা এখানে কয়েকটা ইকুয়েশনে সলভ করলে, আমি ডিটেলসে যাচ্ছি না, এখানে আমরা ফাইনালি এই ইন্টিগ্রেশন করার টেম্পারেচার টি ইকুয়ালস টু এটা পাবো। ঠিক আছে, এখানে একটা C1 আর C2 আমার আননোন রয়ে গেছে, যেটা কনস্ট্যান্ট। এই জিনিসটাকে আমি আবার যদি বাউন্ডারি কন্ডিশনে বসাই, অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন, এবং সেক্ষেত্রে আমরা C1 এর মান 0 পাবো, C2 এর মান আমরা এখানে TC পাবো, এবং সেক্ষেত্রে আমরা আলটিমেটলি এই 5 নম্বর ইকুয়েশনটা পেয়ে যাবো। সো টিসিটা হচ্ছে সেন্ট্রাল লাইনের টেম্পারেচার, যে ফ্লুইড যেটা ফ্লো করলো পাইপের মধ্যে দিয়ে তার টেম্পারেচার যেটা, সেটা সেন্ট্রাল লাইন টেম্পারেচার, সেটা হচ্ছে টিসি। সো আমরা এই ধরনের ইকুয়েশনটা পেয়ে যাবো। তো এখানে 1 বাই আলফা, আলফা হচ্ছে থার্মাল ডিফিউজিভিটি, ডেল টি বাই ডেল এক্স, ইউ নট হচ্ছে তোমার হচ্ছে সেন্ট্রাল লাইনের যে ভেলোসিটি ইউ নট, সেটা আর নট হচ্ছে তোমার রেডিয়াস, টোটাল আউটার রেডিয়াস, আর বাকিগুলো তুমি বুঝতে পারছো এখানে কি আছে। সো এই ইকুয়েশনটা আমরা পাবো। এটাতে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে তোমার পাইপের মধ্যে দিয়ে যখন কোনো ফ্লুইড ফ্লো করবে যার টেম্পারেচার ডিফারেন্স আছে, তাহলে সেই ক্ষেত্রে হিট ফ্লো যখন করবে, তার পাইপের যে ফ্লুইডটা আছে তার বিভিন্ন পয়েন্টে টেম্পারেচারটা আমি বের করতে হবে। তার মানে রেডিয়াল বরাবর আমি বিভিন্ন পয়েন্ট যদি নেই, তাহলে তার টেম্পারেচার প্রোফাইল কি সেটা আমি এখান থেকে ইজিলি পেয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের এই মেইন ইকুয়েশনটা। এতটুকু ঠিক আছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ, ওকে, Yes, sir. Yes, sir. হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এই 5 নম্বর ইকুয়েশনটা আমরা দেখলাম। এখন আমাদের একটু এখানে একটা নতুন জিনিস আসছে, একটু খেয়াল করো। এখানে একটা বাল্ক টেম্পারেচার বলে একটা টার্ম ইউজ করা হচ্ছে।
এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। বাকি আগে যেটা বললাম সেটা তুমি ইজিলি হয়তো ক্লিয়ার করতে পারবে, বই দেখেও ক্লিয়ার করতে পারবে, কনসেপচুয়ালি অনেক কিছু করা সম্ভব। এখানে নতুন আমরা একটা টার্ম ইউজ করছি, সেটা হচ্ছে বাল্ক টেম্পারেচার। ঠিক আছে, এখন এটা কি জিনিস আমি সেটা এক্সপ্লেন করার আগে আমি আগে জিনিসটা দেখাই। ইন দ্য টিউব ফ্লো, মানে পাইপের মধ্যে দিয়ে বা টিউবের মধ্যে যখন ফ্লুইড ফ্লো করছে, যেটা হিট ট্রান্সফার হচ্ছে এখানে, দ্য লোকাল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যেটা এইচ, সেটা আমরা যদি বের করি তাহলে সেটা আমরা সূত্রটা লিখতে পারি যে কিউ ডাবল প্রাইম, তার মানে পার ইউনিট এরিয়াতে লেখা আছে কিউ ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু এইচ ইনটু ডেল্টা টি। এই ডেল্টা টি কে আমরা লিখছি টি ডাব্লিউ মাইনাস টিভি। এই ডেল্টা টি কে আমরা লিখছি যে টি ডাব্লিউ মাইনাস টিভি। সো টি ডাব্লিউ তো আমরা খুব ইজিলি বুঝি, টি ডাব্লিউ হচ্ছে আমাদের যে ওয়াল টেম্পারেচার। কিন্তু এই যে বি লিখলাম, এই বি তে বোঝানো হচ্ছে বাল্ক টেম্পারেচার। এই বি তে বোঝানো হচ্ছে বাল্ক টেম্পারেচার। আমরা অন্যান্য সময় যখন আমরা সারফেসের উপর দিয়ে যখন ফ্লুইড ফ্লো করছি তখন আমরা টি ইনফিনিটি দিয়েছি, কিন্তু আমরা যখন ফ্লুইডের টিউবের মধ্যে দিয়ে বা পাইপের মধ্যে যখন ফ্লুইড যাবে তখন আমরা টিবি লিখছি। এই টিবিটা হচ্ছে বাল্ক টেম্পারেচার। তো বাল্ক টেম্পারেচারটা কি আসলে তুমি একটু খেয়াল করো, আমরা এই যে একটু আগে দেখলাম, কনসেপ্টটা ক্লিয়ার করো। এই যে আমরা একটু আগে দেখলাম, দেখো আমরা যখন প্লেটের উপর তোমার উপরে মানে তুমি যেখানে বসে আছো তোমার সামনে যে টেবিলের উপর দিয়ে যখন বাতাস যাচ্ছে, ওয়ালের টেম্পারেচার একটা আছে, আবার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আছে। এটা তো আমরা বুঝতেছি, আমরা ওয়ালের টেম্পারেচার টি ডব্লিউ ধরেছি, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার টি ইনফিনিটি ধরেছি, আমার হিট ট্রান্সফার হচ্ছে। কিন্তু আমি যখন পাইপের মধ্যে দিয়ে যাব, আমার যে ওয়ালের যে সারফেসে যে হিটটা আছে আর পাইপের মধ্যে তার সব জায়গার টেম্পারেচার কিন্তু সেম না। আমরা এই যে ইকুয়েশনটা 5 নম্বর ইকুয়েশন যেটা দেখছি, দেখো এখানে আমার কিন্তু একটা টেম্পারেচার প্রোফাইল আমরা পাচ্ছি। তার মানে আমরা সেন্টারে একরকম টেম্পারেচার পাবো, আবার গ্র্যাজুয়ালি আস্তে আস্তে যদি পাইপের ভিতরে সেন্টার লাইন থেকে আমি উপরে বা নিচে যাই বা ডানে বামে সামনে পিছনে যাই, আমার টেম্পারেচার কিন্তু ভ্যারি করছে। তার মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট না, টি ইনফিনিটি না কিন্তু। তার মানে প্রত্যেকটা লোকেশনে তার টেম্পারেচার কিছু না কিছু ভ্যারি করে। এই যে ভ্যারিয়েশন হচ্ছে, তাহলে হিট ফ্লাক্সটা আমরা মানে হিট ট্রান্সফারটা আমরা কিভাবে কোন টেম্পারেচার সাথে হিসাব করবো? আমরা যদি ডেল্টা টি বলবো, কার সাথে হিসাব করবো? একটা হচ্ছে টি ডব্লিউ, তো আমার ঠিক আছে ওয়াল টেম্পারেচার, কিন্তু ভিতরে কোন ফ্লুইডের টেম্পারেচার নেবে? এটা কি সেন্ট্রাল লাইনের টেম্পারেচার, নাকি তোমার কোনো পার্টিকুলার লোকেশনের টেম্পারেচার বা পার্টিকুলার ডিস্টেন্সের কোনো লোকেশনের টেম্পারেচার? এটা কিন্তু ডিফাইন না। এটার জন্য যেটা করা হয় সেক্ষেত্রে আমরা একটা অ্যাভারেজ ইন্টিগ্রেটেড করে আমরা টেম্পারেচারটা বের করি। সেইটার জন্য আমাদের একটা ইকুয়েশন আসছে, সেটা হচ্ছে বাল্ক টেম্পারেচার। টিবি হচ্ছে বাল্ক টেম্পারেচার। এটা ক্যালকুলেট করতে হয় বা করবো আমরা এইভাবে। তো এখানে আর কিছুই না, একটা হচ্ছে টোটাল যে হিটটা সে ক্যারি করতেছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে তোমার টোটাল যে হিটটা, ঠিক আছে, মানে টোটাল হিট যে কন্টেন্ট করতেছে আর যেটা হিটটা সে নিচ্ছে, এই দুটার মধ্যে রেশিও যেটা, সেটা বলা হচ্ছে বাল্ক টেম্পারেচার। তার মানে দেখো রো টয়েস বাই আর ডিআর ইউ সিপি ইনটু টি, শুধু টিটাই উপরে পার্থক্য। তো এটাকে তুমি যদি 0 থেকে R0 পর্যন্ত পাইপের রেডিয়াস বর্গ যদি ইন্টিগ্রেশন করো, তাহলে টোটাল যে হিট যেটা আছে সেটা ক্যাপাসিটি যেটা আছে সেটা, আর টোটাল হিট ট্রান্সফার যেটা হচ্ছে, এই দুটো রেশিওকে আমরা বলছি বাল্ক টেম্পারেচার। সো আলটিমেটলি এই ইকুয়েশনটা যদি 6 নম্বর ইকুয়েশন সলভ করো, তুমি টিবিটা পেয়ে যাবে। টিবিটা তুমি যদি পেয়ে যাও, দেন তুমি এই ইকুয়েশনে বসিয়ে দিলে তোমার হিট ফ্লাক্স চলে আসবে। অল্টারনেটলি আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা টিবিটা ক্যালকুলেট করতে পারি। এই 6 নম্বর ইকুয়েশনকে যদি আমরা 5 নম্বর ইকুয়েশনে বসাই এবং এটাকে যদি রিজলভ করার চেষ্টা করি, তাহলে আমরা একটু অন্যভাবে আমরা এখান থেকে বের করতে পারি যে টিবি ইকুয়ালস টু টিসি প্লাস এই ইকুয়েশন। তার মানে এখানে দেখো টিসিটা কি, আমরা সেন্ট্রাল লাইনের টেম্পারেচার, এটা হয়তো তুমি থার্মোকাপল দিয়ে মেজার করতে পারবে। যখন ফ্লুইড ফ্লো করছে তার থার্মোকাপল দিয়ে তুমি কোনো একটা পার্টিকুলার লোকেশনে পয়েন্টের সেন্ট্রাল লাইনে তার টেম্পারেচার প্রোফাইল থেকে একদম পেয়ে যাবে টিসি, এটা মেজার করা সম্ভব। সো সেই ক্ষেত্রে তুমি যদি ইকুয়েশনে বসাও, দেন ইউ উইল গেট দ্য টিবি বাল্ক টেম্পারেচার। আরেকটা হচ্ছে একইভাবে তুমি টিডব্লিউ পেয়ে যেতে পারো, যদি এটা কনস্ট্যান্ট হিট ফ্লাক্স হয়ে থাকে, কনস্ট্যান্ট হিট ফ্লাক্স হয়ে থাকে ইনার সারফেসের টেম্পারেচার তুমি এটা পেয়ে যাবে। এই আরেকটা ওয়েতে এটা করা সম্ভব, এখান থেকে আমরা হয়তো ইকুয়েশনে বসিয়ে ক্যালকুলেট করতে পারবো। সো আলটিমেটলি এই হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করার জন্য আমরা যদি বসাই, আমরা এই সূত্র আমরা অলরেডি জানি, হ্যাঁ, এই যে কিভাবে বের করতে হয়, হ্যাঁ 9 নম্বর ইকুয়েশনটা এটা আমরা জানি। এখানে টি ডাব্লিউ মাইনাস টিবি বসানো হচ্ছে, আর কোনো কিছু না, বাকি সব জিনিস আগের মতোই আছে। হ্যাঁ, কন্ডাক্টিভ হিট ট্রান্সফার এবং কনভেক্টিভ হিট ট্রান্সফার রেশিওর মধ্যে থেকে, এবং সেটাকে তুমি যদি রিরাইট করো, এই ধরনের ইকুয়েশন আমরা দেখেছি, তো সেখান থেকে এই যে ডেল টি বাই ডেল আর এটাকে বাম পাশে নিয়ে এসে বাকি যদি সব সলভ করা শুরু করো, আলটিমেটলি তুমি যেটা পাবে সেটা হচ্ছে এইচ পাবে। আমরা কিন্তু এটা এইচ এর জন্য আনছি, আমরা কিন্তু এটা এইচ এর জন্য 9 নম্বর ইকুয়েশনটা কিন্তু এইচ এর জন্য। তো তুমি যদি সব এভাবে বসাতে থাকো, আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু 24/11 ইনটু কে বাই আর নট। তো এখন ইকুয়েশনটা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হলো? যে শুধু থার্মাল কন্ডাক্টিভিটি যদি জানি এবং আর নট ডায়ামিটার যদি জানি, উই ক্যান ক্যালকুলেট দ্য এইচ।
হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। সো আলটিমেটলি যেটাকে লেখা যায় আর সহজভাবে 48/11 ইন্টু কে বাই ডি নট। ডি নট হচ্ছে ডায়ামিটার। সো পাইপের ডায়ামিটার জানা থাকলে ইউ ক্যান ক্যালকুলেট দ্য এইচ। সো এখান থেকে তুমি যদি এইচ যেহেতু জানো, তুমি এখন নাসেল নাম্বার বের করতে পারো। নাসেল নাম্বার ইকুয়ালস এইচ ডি নট বাই কে। তো তুমি যদি এইচ ডি নট বাই এখানে যদি বসাও, আলটিমেটলি দেখো এটা খুব সুন্দর একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে 4.364। 4.364। সো এখানে একটা মেইন। তাহলে এখন দেখো আমরা এই জিনিসটা কি পেলাম, এটা হচ্ছে 4 পয়েন্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে নাসেল নাম্বারটা যখন পাইপের মধ্যে দিয়ে ফ্লুইড যখন ফ্লো করবে, তার নাসেল নাম্বারটা কিন্তু কনস্ট্যান্ট। তার নাসেল নাম্বারটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে এইটা কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স হতে হবে। কনস্ট্যান্ট যদি হিট ফ্লাক্স হয় এবং যদি ফুললি ডেভেলপ ফ্লো, তারপরে ল্যামিনার ফ্লো, ফুললি ডেভেলপ ল্যামিনার ফ্লো যদি হয়, তাহলে এই নাসেল নাম্বারটা কনস্ট্যান্ট। তো পরীক্ষার একটা কমন কোশ্চেন হতে পারে এটা, যে শো or prove that Nusselt number is equals to 4.364 when fluid is flowing কি বলে in laminar flow in a through a pipe at constant heat flux condition। এরকম যদি হয় তাহলে তোমার এই প্রশ্নটা তোমার পরীক্ষায় তুমি এটা দিয়ে দিবে। প্রথম থেকে ততটুকু দেখালাম, এগুলো তুমি দিয়ে 4.364। ঠিক আছে, এটা পরীক্ষার একটা কোশ্চেন, যে show that the Nusselt number is a constant 4.364, এবং সেই ক্ষেত্রে কন্ডিশনটা বলে দিলাম, তুমি আমাকে প্রুফ করে দেখা। ঠিক আছে কথা? ওকে। সো এরপরে আমরা একটু আরো অনেকগুলো ইকুয়েশন আছে বইয়ের মধ্যে, ইকুয়েশনের শেষ নেই, তুমি চাইলে অনেক কিছু করতে পারো। অতগুলো তো আসলে দেখানো সম্ভব না, সিলেবাস অনেক আরো বাকি আছে, বা আমাদেরও সিলেবাস অনেক কভার করতে হবে। তো আমরা একটু এবারে এখনই এই জায়গায় একটু সংক্ষেপে চলে যাব, যেগুলো হয়তো জানার জন্যই আমরা বলবো আর কি। হ্যাঁ, এখানে দেখো এম্পিরিক্যাল রিলেশন ফর দ্য ফোর্স কনভেকশন। আমরা একটু আগে ল্যামিনারটা দেখেছি, এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লুইড। সো আগের মতোই সবকিছু আছে, সবকিছু আছে। এই যে আমরা এখানে ফ্লুইড ফ্লো করছে, টার্বুলেন্ট ল্যামিনার জায়গায় শুধু টার্বুলেন্ট বসিয়েছি। সো আমরা এখানে এম সিপি ডেল্টা টি, আমরা এখানে টিবি 2 - টিবি 1, তার মানে এখানকার বাল্ক টেম্পারেচার আর এই পয়েন্টের বাল্ক টেম্পারেচার, যেহেতু টার্বুলেন্ট ফ্লো আমরা দুটো নিচ্ছি। সো আমরা এখান থেকে যদি হিসাব করি, হ্যাঁ, এই বাল্ক টেম্পারেচার এখানে এনি এক্স লোকেশন আমরা যদি সব বসাই এখানে, আমি সহজে ইকুয়েশনটা দেখাচ্ছি এখানে। আলটিমেটলি এই 3 নম্বর ইকুয়েশনটা, এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো এর জন্য পাইপের জন্য, যখন পাইপের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করবে তখন, তাহলে নাসেল্ট নাম্বার ইজ ইকুয়ালস টু 0.023 ইনটু রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.8 ইনটু প্রান্ডল নাম্বার টু দি পাওয়ার n। এবার পাশে বলে দিয়েছি কি, ফর ফুললি ডেভেলপড টার্বুলেন্ট ফ্লো ইন এ স্মুথ টিউব বা পাইপ। স্মুথ পাইপ যদি হয় বা টিউব যদি হয়, সেই ক্ষেত্রে তার জন্য আমার টার্বুলেন্ট ফ্লোর জন্য এই নাসেল নাম্বার। তাহলে আমরা একটু আগে ল্যামিনার ফ্লোর জন্য দেখেছি নাসেল নাম্বার কত ছিল, 4.364 সেটা ছিল। কিন্তু যখন এটা টার্বুলেন্ট হলো তখন সূত্রটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। টার্বুলেন্ট ফ্লো তখন রেনল্ডস নাম্বার এবং প্রান্ডল নাম্বার। মানে ল্যামিনার ফ্লো যদি হয়, আবারও খেয়াল করো, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রেনল্ডস নাম্বার, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রান্ডল নাম্বার। কিন্তু যখনই টার্বুলেন্ট ফ্লো আসছে তখন কিন্তু সে রেনল্ডস নাম্বার উপর ডিপেন্ডেন্ট, অ্যাট দ্য সেম টাইম প্রান্ডল নাম্বার উপর ডিপেন্ডেন্ট। এবং সেক্ষেত্রে এই এন এর মান যেটা আছে প্রান্ডল নাম্বার উপরে, এন এর মান 0.4 হতে পারে, 0.3 হতে পারে। 0.4 কখন হবে? ফর হিটিং অফ দ্য ফ্লুইড, মানে ফ্লুইডটাকে যখন তুমি হিট করছো তখন। আর 0.3 হবে কখন? যখন কুলিং অফ দ্য ফ্লুইড, তখন ফ্লুইডটা যখন ঠান্ডা হচ্ছে। একটা হচ্ছে পানি বা ফ্লুইড যখন গরম করছো তখন তার জন্য একটা, আর যখন ঠান্ডা হচ্ছে তখন আরেকটা। ঠিক আছে? এখন there are few specific equation for equation 3 based on Reynolds number and Prandtl number। এটা আরো বইতে আরো কিছু স্পেসিফিক ইকুয়েশন দেওয়া আছে। এখানে দেখো এই হচ্ছে জিনিসটা, যে আরো অনেক ইকুয়েশন দেওয়া আছে। ইন জেনারেল ফর্মে যদি আমরা লিখি, তাহলে এখানে সি, এখানে এটা দেখো, এই যে সি, আচ্ছা খেয়াল করো, সি ইন্টু রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার এম ইন্টু প্রান্ডল নাম্বার টু দি পাওয়ার এন। এই এম আর এন এর মানটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, এম এবং এন এর মানটা ডিফারেন্ট হবে, সি এর মানটা ডিফারেন্ট হবে। আমরা এখানে যেটা দেখিয়েছি, এই সি এর মানটা হচ্ছে 0.023, এম এর মান যেটা দেখেছি সেটা হচ্ছে 0.8, এন এর মানটা আমরা বলেছি এরকম। কিন্তু এখানে হচ্ছে বিষয়টা খেয়াল করে, এই জায়গাটা খুব খেয়াল করে, যারা ভবিষ্যতে হয়তো এই লাইনে অনেকে কাজ করতে পারো, এটা এমন না যে এটা তোমার লাগবে না, সেটা না। যখন আমরা রিসার্চ করি বা বাইরে যারা মাস্টার্স করেন, পিএইচডি করেন, বা যারা রিসার্চ করেন হোয়াট এভার, এই যে তোমার যে এক্সপেরিমেন্ট, আমি এর আগে একদিন হয়তো বলেছিলাম, তোমার যে এক্সপেরিমেন্টাল সেটআপ, যে কন্ডিশন, আরেকজনের আরেকটা সেটআপে সেইটা একই কন্ডিশন নাও হতে পারে। হয়তো মেকানিজম একই, তুমি একই রকম কাজ করার চেষ্টা করছো দুজনে, কিন্তু এক একজনের এক এক রকম। সো তুমি যদি একটু জাস্টিফাই করো, তোমার যখন ইকুয়েশনগুলো তুমি যখন
করে ডাটাগুলো নিয়ে তুমি যখন বসাবে রেজাল্টে, তখন তুমি হয়তো এরকম একটা কিছু ডাটা পেলে, তুমি হয়তো একটা লগ লগ স্কেলে তুমি হয়তো প্লট করে এরকম একটা গ্রাফ পেলে। তোমার এই গ্রাফের যে ভ্যালুটা আসবে, গ্রাফে এই লাইন যেটা ড্রপ করে তার যে ভ্যালুটা আসবে, এই ভ্যালু থেকে তুমি হয়তো একটা এই যে 0.023 পেয়েছো, এটা হচ্ছে রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 8 পেয়েছো, 0.8 পেয়েছো, প্রান্ডল নাম্বার টু দি পাওয়ার 0.4 পেয়েছো। কথা তোমার ফ্রেন্ড যে আরেকজন আরেক জায়গায় কাজ করছে, সে হয়তো এখানে 0.23 জায়গায় হয়তো 0.25 পেলো। কথা 0.8 এর জায়গায় হয়তো 0.79 পেলো, 0.4 এর জায়গায় হয়তো 0.41 পেলো, হোয়াট এভার। এই যে আরেকটা পেলো, সেটাও আরেকটা। মানে তোমার যে কাজ সেটাও কিন্তু কেউ বলতে পারবে না যেটা ভুল, আর তোমার ফ্রেন্ডের যে কাজ সেটাও কেউ বলবে না যেটা ভুল। তার মানে তোমাকে শুধু চাকরি করতে হবে, জাস্টিফাই করতে হবে তোমার রেজাল্টটা অ্যাকুরেট এবং সব দিক থেকে এটা তুমি কনসিডার করেছো। তার মানে এই যে আমরা ইকুয়েশন গুলো পাই, এই ইকুয়েশন গুলো বিভিন্ন কন্ডিশনের জন্য আমরা বিভিন্ন রকম ইকুয়েশন পাই। সেটা নিয়ে এখানে বলা হয়েছে যে প্রথমে there are few specific equation for equation 3 based on Reynolds number and Prandtl number। এই জন্য একটা জেনারেল ফর্মে দিয়েছে। তুমি বইতে বেশ কিছু ইকুয়েশন পাবা যেখানে সি এর মান ডিফারেন্ট, এম এর মান ডিফারেন্ট, এন এর মান ডিফারেন্ট, পাশে কন্ডিশন বলে দেওয়া আছে। সো তার উপর বেসিস করে তুমি সি এর মানটা, এম এর মানটা, এন এর মানটা, আমি যদি পরীক্ষা অঙ্ক দেই তাহলে সেক্ষেত্রে তুমি ওইভাবে কনসিডার করে সি এর মানটা, এম এর মানটা, এন এর মানটা চুজ করে জাস্টিফিকেশন করবে। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন এখানে কয়েকটা আর একটু স্পেসিফিক কেসে যদি যাই, যেমন বলছে ইফ দেয়ার ইজ এ ওয়াইড টেম্পারেচার ভেরিয়েশন ইন দ্য ফ্লো and it causes the variation of the fluid properties, তখন আমরা যদি চিন্তা করি যখন আমাদের টেম্পারেচার ভেরিয়েশনটা অনেক বেশি, if there is a wide temperature variation in the flow, তার মানে তুমি ফ্লুইডের যে টেম্পারেচার ঢুকছে আর বের হচ্ছে যেটা, তার মধ্যে টেম্পারেচার ডিফারেন্স অনেক। মনে করো সাপোজ 500 টেম্পারেচারে ঢুকলো, হয়তো মনে করো 50 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেলো, তাহলে টেম্পারেচার ডিফারেন্সটা কিন্তু অনেক। আবার এমনও কেস হতে পারে যে তুমি 200 ঢুকলা, 150 শেষ হলো আউটলেট, তাহলে এখানেও কিন্তু টেম্পারেচার ডিফারেন্স, দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একটা 500 দিয়ে ঢুকলো, 50 যদি বের হয় তার যে টেম্পারেচার ডিফারেন্স ইনলেট আউটলেট, আর 200 দিয়ে ঢুকে আর 150 দিয়ে বেরোলো, তার টেম্পারেচার ডিফারেন্স কিন্তু কম। সেক্ষেত্রে যখন এই ধরনের কেস হয়, তখন ইস্যু একটা যেটা রেজ করে সেটা হচ্ছে টেম্পারেচার ভেরিয়েশনের কারণে ফ্লুইডের প্রপার্টিজ চেঞ্জ করে। আমরা খুব ভালো মতো এটা আমরা জানি যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কারা কারা, ডেনসিটি ডিপেন্ড করে, ভিসকোসিটি ডিপেন্ড করে, বিভিন্ন প্রপার্টিজ গুলো আছে ফ্লুইডের যেগুলো ভ্যারি করে টেম্পারেচার। তখন এই টেম্পারেচার যখন খুব ওয়াইডলি ভ্যারি করে, তখন আমার এই ইকুয়েশনটা একটু ডিফারেন্ট হয়ে যায়। তখন যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে 0.027 into Reynolds number to the power 0.8, Prandtl number to the power 1/3 into mu by mu w. Mu by mu w এটা হচ্ছে to the power 0.14. সো এখানে কি জিনিসটা হচ্ছে all properties, এই লাইনটা ব্র্যাকেটে লেখা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। all properties should consider for bulk temperature। তার মানে তুমি এখানে রেনল্ডস নাম্বারের জন্য যে প্রপার্টিজ গুলো পাবা, প্রান্ডল নাম্বারের জন্য যে প্রপার্টিজ গুলো তোমার দরকার, সেগুলো সব তুমি বাল্ক টেম্পারেচারের জন্য পাবে, এক্সেপ্ট mu w। except mu w. Mu w is the viscosity at wall temperature. I mean mu w যেটা mu w হচ্ছে viscosity, ওয়ালের viscosity যে ফ্লুইডে আছে তার viscosity, কিন্তু সেটা আমরা কনসিডার করব ওয়ালে যে টেম্পারেচার আছে তার উপরে, আর বাকি সব প্রপার্টিজ গুলো আমরা বাল্ক টেম্পারেচার। এবং সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। Nusselt number is equal to 0.027 into Reynolds number to the power 0.8 into Prandtl number to the power 1/3 into mu by mu w। এই mu সহ বাকি যারা আছে সবাই বাল্ক টেম্পারেচার হিসাবে, শুধু মিউ ডব্লিউ যেটা আছে আমরা ওয়ালের, সেটা শুধু ওয়াল টেম্পারেচার হিসাবে। ঠিক আছে? এবং এখানে আরেকটা কথা লিখে দেওয়া আছে, অ্যাবভ ইকুয়েশন ফর ফুললি ডেভেলপ ফ্লো। ফুললি ডেভেলপ ফ্লো বুঝো? কেউ কি বলতে পারো ফুললি ডেভেলপ ফ্লো ফ্লুইড মেকানিক্সে? যে কোনো একজন ফুললি ডেভেলপ ফ্লো কেউ কি এক্সপ্লেইন করতে পারবে? ভেলোসিটি প্রোফাইল স্টেবল হয়ে যায় একটা পর্যায়ে। হ্যাঁ, ভেলোসিটি প্রোফাইল একবারে ভেলোসিটি প্রোফাইল যখন একটা পর্যায়ে স্টেবল হয়ে যায়। হ্যাঁ, ভেরি গুড। ভেলোসিটি প্রোফাইলটা যখন, মানে খুব সিম্পল ওয়েতে তুমি চিন্তা করো, মানে তোমার যখন একটা পাইপের মধ্যে যখন পানিটা ঢুকলো, কথা যখন জাস্ট ইন এন্ট্রেন্সে, তার মানে কি হলো, আমরা যেটা পড়ে আসি সাডেন এক্সপানশন, সাডেন কন্ট্রাকশন, এন্ট্রেন্স ইফেক্ট, এটা সেটা বহু কিছু তোমরা ফ্লুইড মেকানিক্সে তোমার স্যাররা বলেছে। যখনই ঢুকলো তখন তার যে স্ট্যাটাস, সেইটা স্টেবল হতে কিছু সময় লাগে। তার মানে সে অ্যালং দ্য পাইপ যখন সে ফ্লো করবে, তার এই জিনিসটা প্রোফাইলটা চেঞ্জ হবে। চেঞ্জ হতে 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 এক পর্যায়ে শেষে এমন একটা অবস্থা হবে তারপর আর প্রোফাইলটা চেঞ্জ হবে না, স্টেবল হয়ে যাবে, একই প্রোফাইলে যাবে, ভেলোসিটি প্রোফাইলটা একই রকম হবে।
ঠিক আছে, যে ওয়ালে ভ্যালোসিটিটা 0, সেন্টারে তার ভ্যালোসিটি ম্যাক্সিমাম, আবার ওয়ালে ভ্যালোসিটি 0, এইভাবে সে একইভাবে প্যাটার্নে সামনের দিকে যেতে থাকে। এই যে স্টেবল হলো, এই জায়গাটাকে বলা হচ্ছে ফুললি ডেভেলপ ফ্লো। যতক্ষণ পর্যন্ত সে স্টেবল হচ্ছে না, ওই জায়গাটাকে বলে আনস্টেবল, নট ফুললি ডেভেলপ। সো তুমি যখনই কোনো ফ্লুইড রিলেটেড যখন কোনো কাজ করবে, ফ্লুইড ফ্লো মাথায় রাখতে হবে এটা ভবিষ্যতের জন্য, এবং এখন যে তোমাকে কিন্তু সকল কিছু যখন করবা এনশিওর করতে হবে যে ফুললি ডেভেলপ ফ্লো। তুমি যদি ফুললি ডেভেলপ ফ্লোর জন্য কোনো যদি কনসিডার না করো, তোমার পুরো মানে স্ট্যাটাসে যে ইকুয়েশন গুলো থাকবে, রেজাল্ট থাকবে, সবই তোমার ইনভ্যালিড পর্যায়ে চলে যাবে। তোমাকে এনশিওর করতে হবে এটা ফুললি ডেভেলপ ফ্লো। আমরা একটা থাম্ব রুল ইউজ করি, যে মনে করো ডায়ামিটার যদি মনে করো ডি হয়, ডায়ামিটার যদি ডি হয়, তাহলে এই ফুললি ডেভেলপ ফ্লো হওয়ার জন্য তাকে অন্তত 8 টাইমস ডি এই জায়গা পার হওয়ার পরে তাকে ফুললি ডেভেলপ। তার মানে তোমার যদি সাপোজ মনে করো 1 সেন্টিমিটার ডায়ামিটারটা তুমি যদি পাইপ নাও, তা তুমি ধরে নিতে পারো যে এন্ট্রান্স থেকে শুরু করে 8 সেন্টিমিটার পরে গেলে তারপর সে ফুললি ডেভেলপ, তার আগ পর্যন্ত কিন্তু সে ফুললি ডেভেলপ না। তার মানে একটা থাম্ব রুল হচ্ছে যে অ্যারাউন্ড 8 ডি, ডায়ামিটার 8 গুণ লম্বা দূরত্ব কভার করার পরে গিয়ে সে ফুললি ডেভেলপ। তারপরে তুমি যতই যাও সেখানে সে ফুললি ডেভেলপ, একই প্যাটার্ন থাকে। তার আগে তুমি যদি ডাটা নাও, তার আগে যদি ক্যালকুলেশন করো, দ্যাট উইল গিভ ইউ রং ইনফরমেশন। ঠিক আছে, সেটাই আমরা এখানে বলছি যে এই ইকুয়েশনগুলো সবগুলোই অল ইকুয়েশনস আর ফুললি ডেভেলপ ফ্লোর জন্য। বাট ইন জেনারেল এট দ্য এন্ট্রান্স ফ্লো ইজ নট ডেভেলপ, যেটা আমি তোকে বললাম। আই এম কনসিডারিং দিস। এখন তুমি যদি এখানে এই এন্ট্রান্সে যে যদি ডেভেলপ না, এখন এটাকেও তুমি যদি কনসিডার করতে চাও, তাহলে একটা ইম্পেরিক্যাল ইকুয়েশনটা, ইম্পেরিক্যাল মানে কিন্তু এক্সাক্ট ইকুয়েশন। ইম্পেরিক্যাল ইকুয়েশন হচ্ছে যে আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা ইকুয়েশন আমরা বলি। এই ইম্পেরিক্যাল ইকুয়েশনটাকে তখন আমরা এইভাবে বলি যে নাসেল্ট নাম্বার ইকুয়ালস টু 0.036 ইনটু রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.8। হ্যাঁ, তার সাথে আছে প্রান্ডল নাম্বার টু দি পাওয়ার 1/3, তার সাথে আবার লেখা আছে ডি বাই এল ইনটু পাওয়ার হোল টু দি পাওয়ার 0.055। তাহলে একটু আগে দেখো এই ইকুয়েশনটা ছিল মিউ বাই মিউ ডব্লিউ, আর এখন যেটা লিখছি সেটা হচ্ছে ডি বাই এল। এই জায়গাটা মাথায় রাখতে হবে যে কোনটা কোন কার জন্য। এখানে কিন্তু আমরা বলছি এন্ট্রান্সটাকে আমরা কনসিডার করছি। In general, at the entrance flow is not developed. I'm considering this issue. তার মানে এন্ট্রান্সটাকে তুমি যদি কনসিডার নাও, তাহলে এই ডি বাই এল আসছে। এবং সেক্ষেত্রে কি বলা হয়েছে যে ডি বাই এল মানটা হচ্ছে লিমিট 10 থেকে শুরু করে 400-র মধ্যে হতে হবে। এই কন্ডিশনে তোমার পাইপের ডায়ামিটার এবং লেন্থ যদি তোমার জানা থাকে, তুমি যদি এই রেঞ্জের মধ্যে যদি পাও, দেন ইউ ক্যান কনসিডার দিস ইকুয়েশন। 400 কম হয় এবং 10-এর বেশি যদি হয়, তাহলে তুমি ইকুয়েশন কনসিডার। এরপরে আবার এই ইকুয়েশনটা যেটা একটু আগে আমরা দেখলাম, সেটাকে আরেকটু যদি মডিফাই করা যায়, মোর অ্যাকুরেট ফর টার্বুলেন্ট ফ্লো ইন এ স্মুথ পাইপ। এখন স্মুথ পাইপের মধ্যে যখন টার্বুলেন্ট ফ্লো হবে, তখন নাসেল্ট নাম্বারের জন্য আমরা আরো অ্যাকুরেট ইকুয়েশন যদি বসাতে চাই, তাহলে সেক্ষেত্রে f বাই 8 ইন্টু রেনল্ডস নাম্বার ইন্টু প্রান্ডল নাম্বার ডিভাইড বাই যে 1.07 প্লাস 12.7 ইন্টু f বাই 8 হোল টু দি হাফ ইন্টু প্রান্ডল নাম্বার টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 প্লাস এই যে মিউ বি, মানে বি মানে হচ্ছে বাল্ক টেম্পারেচার জন্য যেটা করা হচ্ছে, বাই মিউ ডব্লিউ হোল টু দি পাওয়ার n। এই n এর মান আবার দেয়া আছে যে 0.11 হতে পারে, যেটা যখন TW is greater than TB, 0.25 হতে পারে যখন TW is less than TB, n equals to 0 যখন কনস্ট্যান্ট হিট ফ্লাক্স অফ গ্যাস এর। সেক্ষেত্রে এইটা আমরা বসাতে পারি। এই ক্ষেত্রে তুমি দেখো এই এফটা কি, এফটা কি মনে আছে? আর মনে পড়ে না? এই যে লিখে রাখছি এখানে, 15 আছো? স্যার ফ্রিকশন ফ্যাক্টর। হ্যাঁ, ফ্রিকশন ফ্যাক্টর। এতক্ষণ লাগে কেন? ফ্রিকশন ফ্যাক্টর, ফ্লুইড ফ্লোতে আমরা মুড়ি ডায়াগ্রামে ফ্রিকশন ফ্যাক্টর দেখব। স্যার ফ্রিকশন ফ্যাক্টর। হ্যাঁ, ফ্রিকশন ফ্যাক্টর। এই ফ্রিকশন ফ্যাক্টরটা আমরা বের করে, আমরা রেনল্ডস নাম্বার থেকে বের করে ইজিলি বের করতে পারবো মুড়ি ডায়াগ্রাম থেকে, সেই ফ্রিকশন ফ্যাক্টর। সো আলটিমেটলি যখন আমাদের টার্বুলেন্ট ফ্লো হবে, স্মুথ পাইপ হবে, অ্যাকুরেট যদি আমরা চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশন দিই। ঠিক আছে, তার জন্য কিছু কন্ডিশন দেওয়া আছে। সো পরীক্ষায় ইকুয়েশন মুখস্থ করা আবারও কোনো দরকার নেই, আমি আবারও বলতেছি এই ইকুয়েশনগুলো দেওয়া থাকে। কিন্তু কথা হচ্ছে এই যে আমি অনেকগুলো ইকুয়েশন আজকে দেখালাম, কোন জায়গায় কোন ইকুয়েশন লাগবে এইটা তোমাকে কিন্তু জানতে হবে। এই ইকুয়েশনটা কোনটার মানে পারপাসটা কি সেটা তোমাকে জানতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু বসাতে পারবে না। আমি তোমাকে অঙ্কটা এমন ভাবে দিলাম যে তোমাকে এই ইকুয়েশন দিয়ে তুমি যদি বলো যে আমি এই ইকুয়েশন দিয়ে সলভ করবো, হ্যাঁ, আবার উপরে যে ইকুয়েশনটা আছে এটা দিয়ে সলভ করা যেতে পারে, কিন্তু কোনটা দিয়ে সলভ করলে কোন কন্ডিশনে সেটা তো জানতে হবে। ইকুয়েশন আমি এটাও দিয়ে দিলাম পরীক্ষার কোশ্চেনে, নিচেরটাও দিয়ে দিলাম, কিন্তু তোমাকে তো জানতে হবে যে কোন ইকুয়েশন কোন পারপাসে ইউজ হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা দেখলাম। তো এগুলা এই জিনিসটা তো আমরা ফ্লুইড মেকানিক্সে পড়ে আসছি, এর মানটা এভাবে বের করা যেতে পারে। সো ইন দ্যাট কেস উই ক্যান সলভ দিস ইকুয়েশন। ঠিক আছে,
এছাড়া আরো যদি অ্যাকুরেট চাও ইম্পেরিক্যাল ইকুয়েশন অনেক ইকুয়েশন আমি তো বলেছি যে ইম্পেরিক্যাল ইকুয়েশন ফর ফুললি ডেভেলপড ল্যামিনার ফ্লোর জন্য আমরা যদি চাই, আমরা যে ল্যামিনার একটা আলাপ করেছিলাম সেখান থেকে আরো ডিটেলসে যদি আসি তাহলে এই ইকুয়েশনটা যাবে। আমরা বলেছিলাম যে যদি টার্বুলে ল্যামিনার হয় হিট ফ্লাক্স হয় তাহলে সেক্ষেত্রে আমার 4.326 ছিল কনস্ট্যান্ট ভ্যালু। আর যদি এটা ল্যামিনার ফ্লো কিন্তু এটা আমার কনস্ট্যান্ট ওয়াল টেম্পারেচার, আগেটা ছিল কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, এখন যদি কনস্ট্যান্ট ওয়াল টেম্পারেচার হয় তখন এই ইকুয়েশনটা এরকম ডিটেলসে চলে আসে। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে একই রকম যে ডি বাই এল একটা আছে, এই ধরনের একটা ইস্যু হয়ে গেছে 3.66 প্লাস এই যে পরে আছে তোমার 0.6068, হ্যাঁ, তারপর তোমার স্ট্যান্ডার্ড নাম্বার এই জিনিসটা আছে। তো এটা কার জন্য? যখন এটা কনস্ট্যান্ট হিট ওয়াল টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচার। আগে যেটা দেখিয়েছিলাম না এই ক্ষেত্রে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হিট ফ্লাক্স রেনল্ডস ল্যামিনার ফ্লোর জন্য, এটাও ল্যামিনার ফ্লোর জন্য। মাঝখানে যেটা দেখলাম সেটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এখানেও একই রকম আরো সিম্পলিফাই, এইটাকে আরো সিম্পলিফাই করে দেওয়া হয়েছে। সিম্পলার ফর্ম অফ এম্পিরিক্যাল ইকুয়েশন ফর ল্যামিনার ফ্লো ইজ প্রপোজড বাই সিডার এন্ড টেট। টেটের মধ্যে এটা আসছে, সেটা হচ্ছে নাসেল নাম্বার ইজ ইকুয়াল টু 1.86 into Reynolds number into Prandtl number to the 1/3, L by D to the 1/3, and mu by mu W, এটা হচ্ছে 0.14। তাহলে তুমি দেখো একই ধরনের চেহারার ইকুয়েশন এই মিউ বাই মিউ এল তুমি কিন্তু টার্বুলেন্ট ফ্লোর জন্য পেয়েছো, একই রকম জিনিস তুমি কিন্তু ল্যামিনার জন্য দেখছো। তাহলে কোনটা কোন ইকুয়েশন সেটা তোমার কিন্তু ক্লিয়ার রাখা দরকার, ঠিক আছে? এখানে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে যে ফর নন সার্কুলার, আমরা যেহেতু পাইপ বলছি বারবার, সার্কুলার পাইপ ডায়ামিটার আমাদের জানা আছে। যদি তোমার নন সার্কুলার হয়, তোমার মনে করো ক্রস সেকশন যদি তোমার রেক্ট্যাঙ্গেল শেপ হয় বা স্কোয়ার শেপ হয় হোয়াট এভার, তখন তোমাকে হাইড্রোলিক ডায়ামিটার দিয়ে এটা কনসিডার, এই যে ডি যেটা দেওয়া আছে ডিটা হচ্ছে তখন নন সার্কুলার যদি হয় তখন ডায়ামিটার হিসাব করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা ডায়ামিটার হাইড্রোলিক ডায়ামিটার বলি। যে হাইড্রোলিক ডায়ামিটার হচ্ছে 4a ডিভাইড বাই p। 4a হচ্ছে তোমার ক্রস সেকশন এরিয়া আর p হচ্ছে পেরিমিটার। সো ইউ ক্যান ক্যালকুলেট দা হাইড্রোলিক ডায়ামিটার, সেই হাইড্রোলিক ডায়ামিটারটাই তুমি এই ডি বসাবে, ঠিক আছে কথা? হ্যালো, স্যার। হ্যাঁ ঠিক আছে, Yes, sir. ঠিক আছে। তাহলে কারো যদি কোনো কোয়েরি আছে এখানে? ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আজকে এখন শেষ করলাম যেটা, সেটা হচ্ছে তোমার ফোর্স কনভেকশন। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ন্যাচারাল কনভেকশন যেটা আছে সেটা আমরা শুরু করব, এবং সেটা হয়তো দুটো লেকচার লাগতে পারে, দুটো লেকচারের পরে আমরা তারপর আমাদের রেডিয়েশনে চলে যাবো আর একটা বড় চ্যাপ্টার, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ, আগামীকাল সবাই তো ক্লাস আছে, ইনশাল্লাহ আমরা ন্যাচারাল কনভেকশন শুরু করবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। জি স্যার।